আপনি উদাহরণ দিলেন পশ্চিমবঙ্গের মানুষের, তারা দিকে দিকে মতাদর্শ বদলেছে, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, কখনো তৃণমূল। আগামী দিনে হয়তো বিজেপিও এই রাজ্যের ক্ষমতায় আসবে। কিন্তু মানুষ সরকার বদলাতে পারে, মানুষের কাছে সেই অধিকার রয়েছে। নেতারা কতটা দল বদলাতে পারে, এবং এই যে বদলে যাচ্ছে, আজকে আমরা পাড়ায় পাড়ায় দেখছি যে গতকাল যিনি সিপিএম করতেন আজ তিনি তৃণমূল করছেন, আগামী দিনে বিজেপি করবেন। মানুষ কীভাবে তাহলে এই দলগুলোকে বিশ্বাস করবে? কিভাবে বিজেপি এই মানুষের বিশ্বাসটা অর্জন করবে আগামী দিনে? এই কথাগুলো জোর করে আমরা মানুষের ওপর চাপিয়ে দিচ্ছি এবং মনে হচ্ছে মানুষটা আসলে একটা ভ্যাবলা। বিশ্বাস করতে হবে তো যে আমাদের পাড়াতে টুকটুকির মা একটাও প্রেম করেনি, টুকটুকি 5টা প্রেম করে এখন 6 নম্বরের সঙ্গে সাফল্যের সঙ্গে বিয়ে করে সংসার করছে। এটা বিশ্বাস করতে হবে। বাপও 9 নম্বর প্রেম ছেড়ে 10 নম্বরকে এখন বিয়ে করতে গেছিল, হয়নি, তার দিদিকে বিয়ে করে ফেলেছে। এগুলো তো সিরিয়ালের গল্প নয়। আমার সমাজে যারা রয়েছে তারা আমাদের মতোই পরিষ্কার, সবার মতোই জীবনটা যাপন করছেন, গ্রাম হোক বা শহর হোক। আমাদের অভ্যাস হয়ে গেছে, আহারে গ্রামের মানুষটা বোকা। তারা অত্যন্ত বিচক্ষণ, তারা কেউ বোকা নন। আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটাতে যেটা দেখতে পাচ্ছি, যেটা সার্ভ করছি, সেই সার্ফিংটা তিনিও করছেন, তিনিও এগিয়ে রয়েছেন। আমি যে জামা কাপড়টা ডিসকাউন্ট ছাড়া কিনে ফেলছি, তিনি রাত্রিবেলা 11টার সময় একটা অ্যাপ ডাউনলোড করে বসে আছেন, সেখানে যেই দেখলেন যে রাত্রিবেলা 60% সেল, তিনিও সেটা কিনছেন। কোনো কিছু নেই, আমরা চাপিয়ে দিচ্ছি এই কথাগুলো। ওনারা ভাবছেন, ওনারা মনে করছেন, কেউ কিছু মনে করছেন না। প্রত্যেকে ভালো থাকতে চাইছেন, চুরি জোচ্চুরি না দেখে। এখনো কি বিজ্ঞাপনে খবরের কাগজে বেরিয়েছে মাসে লাখ লাখ টাকা আয় করা গরুচোর পাত্র চাই বা চাকরিচোর পাত্র চাই? বেরোয়নি তো। তাহলে নেচার অনুযায়ী পশ্চিমবঙ্গ পরিষ্কার, যথেষ্ট রকম জানেন, সারা ভারতবর্ষের খবর রাখেন। এই ধরনের ঘটনা সারা ভারতবর্ষেই হতো। বাম ফ্রন্ট বলে এই যে একটা ফ্যাক্টরি, সমন্বয় ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিটা পশ্চিমবঙ্গে অনেক আগেই আবিষ্কৃত হয়েছে। সবার আগে সেই দিকে তাকাতে হবে। এত যৌথ খামার টাইপের এই যৌথ ফ্যাক্টরি সারা ভারতবর্ষে অনেক কম ছিল যতটা টাইট হয়ে পশ্চিমবঙ্গে ছিল। বিভিন্নতা রয়েছে তো, আরএসপি বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন, সিপিআই বলুন, সিপিআইএম বলুন, সিপিআইএম এমএবএল বলুন, বিভিন্নতারই যারাই রয়েছে, এতে বিভিন্নতাই রয়েছে। বলছেন বাম, মিল একটা প্রসঙ্গে। তাহলে মানুষের তো চিৎকার করা উচিত ছিল যে কংগ্রেসকে তুমি বলতে আমাকে খুন করে আমাদের কমরেডদের রক্তে ভাত মেখে খেয়েছে, তুমি তার সঙ্গে স্যার রক্তাক্ত হাতটা ধরলে কি করে কমরেড? মানুষ জানে এটা প্রয়োজন, মানুষ জানে আমি প্রতিবেশী আমার থেকে শক্তিশালী, আমি ঝগড়া করব না। মানুষ জানেন। আসলে মানুষ কি ভাবছেন বলে আমরা কিছু কিছু ভাবনা মানুষ বলছেন এটা আপনার করা উচিত নয় বলে ভয় দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষই তো বারবার সরকার পাল্টাচ্ছেন, বোতাম টিপে চেঞ্জ করছেন। এটা আগের মতো নয়। আগে প্রেম হলে 6 বছর ছাড়া যদি প্রেম হতো আমরা বলতাম প্রেমই নয়, বুঝছে। এখন 6 মাস প্রেম হলে বলি বিরাট ব্যাপার, 6 মাস। এই ছোটবেলা আমরা যখন জুতো কিনতাম জলে কিছুতেই পা দিতাম না যদি সোল খুলে যায়। এখন প্রত্যেকেই করেছি আমরা যারা শুনছেন। পাড়ার সব থেকে বদমাইশ লোকটা যার বাড়িতে টিভি ছিল, রামায়ণ বা মহাভারত দেখতে যেতাম, ওই টিভি দেখার দিনে ওই লোকটার মতো ভালো লোক আর হয় না গো। আমরা জানতাম, আমরা সবটা জানি। আমাদের পশ্চিমবঙ্গের জনগণ বদলটা নিজেরাই নিয়ে আসেন, বদলের সঙ্গে খাপ খাওয়াতে পারেন। আমাদের অধিকাংশ মধ্যবিত্ত বাড়িতে সন্ধেবেলায় নোকে হলুদ লাগবে বলে রান্না হচ্ছে না, কাঁচা সত্যি এটা। রেস্টুরেন্টে খাচ্ছে, অর্থনীতি নাকি খারাপ আমাদের? তাহলে তো আসছে কোন পয়সাটা বাঁচাচ্ছে? আমরা পরিষ্কার আগে মাসির ছেলে পিসির ছেলে এসে বলতাম, মায়েরা বলতো 4 দিন থেকে জানা, এই টুকটুকি তোর ছেলে যাবে না, আমরা বলতাম, আমাদের মায়েরা বলতো, আমরা বলতাম মাস্তুতো পিস্তুতো বোনকে থাকতে। আমার মাই আর বলেন না, কারণ তিনি ইনস্টলমেন্টে বড় হওয়ার স্বপ্ন তিনিও দেখেন। তাই তিনি জানেন যে আমি চ্যাপটা টিভিটা কিনেছি বা 2টো দরজাওয়ালা যে ফ্রিজটা কিনেছি আমার মধ্যবিত্ত বাড়িতে, তার 350 টাকা করে ইএমআই। আরও কাতলা মাছ পছন্দ করে, যদি 1 কেজি নিয়ে আসি ইএমআইটা কেটে যাবে।
আমার মধ্যবিত্ত পাল্টেছে, আমার নিম্নবিত্ত পাল্টেছে। তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল, তারা জানেন বেঁচে থাকতে হবে। ঠিক যেমন পশ্চিমবঙ্গে যে মায়েরা বোনেরা লক্ষ্মীর ভাতাটাকে নিয়ে ভাণ্ডার নিয়ে তারা জানেন এরাই অন্যায় করছে, এরাই চুরি করছে, এরাই লুট করছে, এরাই ধরা পড়ছে, ও অন্যকে যা খুশি করুক, আমার পরিবারে তো বিকল্প রোজগার নেই। এই 1000 টাকাটা নিয়ে গ্রামে অনেক টাকা, এটা অনেক টাকা। আমরা শহরে বসে অনেক বড় বড় কথা বলতে পারি, আমি আপনি আমরা বলতে পারি, কিন্তু রোজগারহীন পশ্চিমবঙ্গের গ্রামেতে ওই টাকাটা আমাদের মায়েদের বোনেদের একটা ঘরে একটা সবজি এক্সট্রা নিয়ে আসাতে, বা একটা এক্সট্রা আমি কাপড় কিনলাম, একটা সুন্দর মাথার কুমকুম বা টিপ কিনলাম, সেটার জন্য অনেক প্রয়োজনীয়। এবং 26 অবধি তিনি জানেন যেটাকে অপছন্দ করলেও আমাকে এটা নিয়ে চলতে হবে। তাই মানুষের কথা বলা যাবে না, মানুষ সবটা জানেন, অত্যন্ত বিচক্ষণ। হ্যাঁ, এবার কিছু মানুষ সংসারে এতটাই জ্বলছেন, তিনি অন্য কাউকে গালাগাল দিতে পারছেন না বলে ফেসবুকে দেখে যে কেউ কাউকে গালাগাল দিচ্ছে, এসে খার 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 করে সেও গালাগাল দিয়ে চলে যায়। ছোটোবেলায় দেখেছি আমরা যে পাড়ায় পাড়ায় খুব মিটিং হতো। বর্তমানে 2021 সালেও প্রচুর মিটিং হয়েছে। 2024 সালে সেই তুলনায় আমি আসানসোলে বড় হয়েছি, তো আসানসোলে যখন ভোট দিতে গেছিলাম তখন দেখেছিলাম যে ওইখানেও বেশি প্রচার ব্যাপারটা সব রাজনীতিক দলের জায়গা থেকেই হয়নি। তাহলে কি বর্তমান রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে যাচ্ছে? আমার মনে হয় যে বর্তমান রাজনীতি সমাজের একটা পার্ট, এবং আমাদের সামাজিক জীবন থেকেই লোকজন উঠে বিভিন্ন যেমন জীবনে যান, তেমন রাজনীতিও একটা দিক, সেই দিকে যান। বাড়িতেই খারাপ লোক ভালো লোক জন্মায়, তারাই অফিসে, আদালতে, কোর্ট কাছারিতে, নিউজ চ্যানেলে, প্রিন্ট মিডিয়াতে, রাজনীতিতে, সর্বত্র যায়। তাই তো তাদের মধ্যে কেউ ফাঁকিবাজ থাকেন, কেউ মন দিয়ে কাজ করা লোক থাকেন। ঠিক তেমনই আর কি, ব্যস্ততার কারণে সোশ্যাল মিডিয়ার আবিষ্কার হয়েছিল। বন্ধুত্বহীনতার জায়গায় যে যে আধুনিক দেশগুলো হয়ে পড়ছিল, যেখানে আনন্দের উপাদান প্রচুর, কিন্তু রোজগার করলেই আপনি আনন্দটা উপভোগ করতে পারবেন, তাই উদয়স্ত এই দেশগুলো পরিশ্রম করে আনন্দ উপভোগ করতে যেত, কিন্তু বন্ধু পেত না। তাই তাদের পছন্দের স্কুল লাইফের বন্ধুদের, কলেজ লাইফের বন্ধুদের খুঁজে বা ধরে এনে দেওয়ার জন্যই সোশ্যাল মিডিয়ার আবিষ্কারটা হয়েছিল প্রথম দিকে। আর আমরা কি করে ফেললাম? আমাদের ঘরে ঘরে এত বেকার, এত পাড়া, এত রক, এত ক্লাব, আড্ডা মেরে শেষ করতে পারছি না, তারপরে আরও আড্ডা মারবার জন্য সোশ্যাল মিডিয়া হলো। ফলত আমি একটা কবিতা লিখেছিলাম মজার, দাদা আমি সোশ্যাল ছেলে, ফেসবুকেতে থাকি, বাড়ির খবর না রাখলেও দেশের খবর রাখি। মানে তিনি তার বাবার শরীর খারাপ হয়ে গেল, পাড়াতে নতুন ডাক্তার কে এসছে বা পুরাতন ডাক্তারবাবু কে হয়েছে, সে ছেলে মেয়ে খবর রাখে না, পাড়াতে তো আড্ডা মারে না, সে বেরিয়ে যায় অন্য জায়গায়। আমাদের যখন আড্ডা মারবার সময়টা ছিল, আমরা পরিষ্কার বিকেলবেলা ছুটি ছুটি পেলে কোনো একটা রকটকে পরিষ্কার বসতাম, আর আমার পাড়ার মেয়েরাও জানতো, তারাও সেজে গুজে ঘাড়ে প্রচুর পাউডার দিত। তখন এত ডিওর আবিষ্কার হয়নি, পাউডার দেওয়া মানে ভদ্রতা ছিল। এখন যেটা পাউডার মারছিস তুই, এরম হয়ে গেছে। তো তারাও কিন্তু বিভিন্ন রকমভাবে একই আলোচনা করতে করতে, আর ছেলেদের সামনে এসে অপ্রয়োজনে খিলখিল 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 আওয়াজটা তুলে ঘুরে বেড়াতো। আর সবার চোখ ছিল অমুক জেঠু দেখছে না তো, তমুক কাকু দেখছে না তো, বিড়ি খেলেও লুকিয়ে যাতে ধোঁয়া না বেরোয়। সেইটা তো পাল্টে ফেলেছি আমরা। ফোন ছাড়া যখন আমরা থাকতে পারছি না, আমরা আড্ডা মারতে গেলেও ঘরে বসে এই করছি। আমার তো বন্ধুরা বসে, আবার কেন? কারণ ওই বন্ধুদের মিথ্যে কথা বললে ওরা ধরতে পারবে না। ভার্চুয়াল বন্ধুত্বে মিথ্যেটা অসম্ভব রকম এড়িয়ে যাওয়া যায়, নিজের ছোট হওয়ার, ধরা পড়ার চান্স খুব কম। তাই ভার্চুয়াল বন্ধুত্বে অনেক কিছু গোপন রেখে দিয়ে নিজের বাকিটা ওপেন করে দিলাম, এই একটা ছল নেওয়া যায়। তাই ভার্চুয়াল বন্ধুত্বটাতে অনেকে বেশি বিশ্বাস করেন, কারণ আমাদের প্রত্যেকেরই অনেক, আমরা তো ঈশ্বরের মতো কেউ তো নিখুঁত নয়, আমারও খুঁত আছে, তোমারও আছে, সবার আছে। আমরা সেটাকে আড়াল করতে পারি, পাড়ার বন্ধুদের কাছে করতে পারবো না, পাড়ার মেয়েটার কাছে করতে পারবো না। তুমি আমপাড় থেকে ধরা পড়ে 4বার কান্দরের ব্রজ করেছিলে, চুপ কর, তো এটা হয়ে যাবে। কিন্তু ভার্চুয়াল বন্ধু বা বান্ধবীর কাছে আমরা সেটা করতেই পারি, তাই না?
আর সমাজের ক্ষেত্রে আমরা ব্যস্ত হয়ে যাবার জন্য অন্য জায়গার খবর যদি আমি একটা প্ল্যাটফর্মে দেখতে পেয়ে যাই, সেটাকে নেওয়ার মধ্যে তো উপকারী আছে। এবার ডিপেন্ড করছে আমি কিভাবে ব্যবহার করছি। আমি যদি 4 বেলা ভাত খাই, তো তাহলে সেটা যেমন টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড বলে একটা কথা আছে, সেটা যেমন আমার শরীরকে আলুথালু করে দেবে, হাজার রকম অসুখ বয়ে নিয়ে আসবে, ঠিক তেমনই আমি যদি সারাক্ষণ এইটা নিয়ে অনেকে দেখি সিনেমা দেখতে জানে এরকম করে, গল্প সিনেমাটা খুব খারাপ, মনই দেয়নি তো। তো তাই অত্যন্ত পাওয়ারফুল আজকের দিনে প্রয়োজনীয় একটা মাধ্যম, কিন্তু আমি গেজেট নির্ভর যদি হয়ে যাই তো তাহলে সেটা চূড়ান্ত রকমের বিপদ। আমি বাস্তবের মাটি যদি সেখানে যদি পাটা না রাখি, তো তাহলে ওই ওয়েব যদি ওপরে খুঁজতে যাই তো তাহলে পড়ে যাওয়ার চান্স রয়েছে, ভুল বোঝবার চান্স আছে, প্রচুর মিথ্যে খবরে অনুপ্রাণিত হয়ে যাওয়ার সুযোগ বেশি ঘটে যায়। আমি যখন বর্ধমান থেকে কলকাতায় এলাম তখন রুদ্রনীল ঘোষের একটা ইন্টারভিউ পড়েছিলাম, সেখানে দেখেছিলাম চূড়ান্ত স্ট্রাগল, যে রুদ্রনীল ঘোষ সকালের খাবারটা বাঁচানোর জন্য সকাল 10টায় উঠতো বা 11টা বা 1টায় উঠতো, 11টা, হ্যাঁ 11টায় উঠতো। তো সেটা পড়েছিলাম এবং খুব ইন্সপায়ার হয়েছিলাম। তো তারপরে রুদ্রনীল ঘোষের অভিনয় দেখলাম, সত্যিই খুব ভালো লাগলো। এবং রুদ্রনীল ঘোষ ভালো অভিনেতা, বলতে গেলে ভালো চিত্রনাট্য লেখেন, ভালো পরিচালক। সেই রুদ্রনীল ঘোষ হঠাৎ করে রাজনীতি, মানে জীবনের সিলেবাস পাল্টাতে গিয়ে জননেতা, অভিনেতা থেকে জননেতা হওয়ার একটা দৌড়ে আছেন। নানান বিতর্ক সারাক্ষণ রুদ্রনীল ঘোষকে ঘিরে থাকে। একান্তে বসে রুদ্রনীল ঘোষ কোথাও মনে করেন না যে আগে যেটা ছিলাম সেটাই ভালো ছিলাম, এই বিতর্কের মধ্যে হঠাৎ করে কেন এলাম? এটার জন্য মিডিয়া দায়ী। কেন দায়ী? আমি যখন পরিষ্কার থিয়েটার এবং রাজনীতি একসঙ্গেই করতাম তখন এত মিডিয়ার জন্ম হয়নি বলে কেউই জানতো না আমার ব্যাপারে। এবং আমি যেহেতু স্টার কিডস নই বলে আমার ছোটবেলা সম্পর্কে কারোর কোনো আগ্রহই ছিল না। আর আমি থিয়েটার ভালোবাসতাম, রাজনীতি ভালোবাসতাম, কারণ থিয়েটার সমাজের গল্প বলে, রাজনীতিও সমাজের খোঁজ রাখায়। যে সময় আমি রাজনীতিকে ভালোবাসতে শুরু করেছি সেই সময় রাজনীতি প্রফেশন ছিল না, মাথায় রাখতে হবে। আজকের দিনে রাজনৈতিক প্রচুর নেতারা তারা চান তার ছেলে মেয়েকে ঠেলে ঠেলে রাজনীতিতে পাঠাচ্ছেন। অধিকাংশ শাসক দলের ক্ষেত্রে দেখুন, শাসক দলের যারা নেতারা রয়েছে, কেন? আগে বরং ছেলে বা মেয়েরা যদি এটা চেষ্টা করত, বাবা মায়েরা বারণ করতো যে এখানে অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, অনেক লড়াই আছে। তো যাই হোক, সময় পাল্টেছে, প্রত্যেকটা জীবিকার ধরন পাল্টেছে, কাজের ধরন পাল্টেছে, তাই রাজনীতির ধরনটাকেও আমি পাল্টে দেবার বা এক রেখে দেবার কেউ নেই, সে তার নিজের চেহারাতেই নিজেকে পাল্টেছে। আমি আগে শিল্প এবং ছবি আঁকা, থিয়েটার, আমার গানের দল ছিল, ব্যান্ড ছিল, সেটা এবং রাজনীতি, সেটাকে নিয়েই আমার ছোটবেলা কেটেছে। যে খবরটা দুর্ভাগ্যজনকভাবে মিডিয়া না থাকবার জন্য সেই সময়, বা আমি স্টার কিডস না হওয়ার জন্য আপনাদের কাছে আসেনি। আপনারা যখন আমাকে দেখেছেন, দেখতে শুরু করেছেন, তখন আমি আমার অনিচ্ছায়, মানুষের ইচ্ছায় তারা আমার সইটাকে অটোগ্রাফ করে দিয়েছে। সইটা তো সই আছে, একই সই। মানুষ বলছে না ওটা সই না, ওটা অটোগ্রাফ। এটা তো আমার জন্য আমি পাল্টে ফেললাম তা তো নয়। তাই আমার জীবন যেমন ছিল তেমন আছে। আগেও আমি ব্যাচেলার ছিলাম, এখনো আছি। তারপরে রুদ্রনীলই আছে, আমরা বদলে যাচ্ছি না, আমাদের দেখবার সানগ্লাসগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রুদ্রনীলের ব্যাচেলার নিয়ে আমার অনেক কথা বলার আছে, সালমান খানের মতো ব্যাচেলার। না না, তা নয়। এত ধনী ব্যাচেলার হয়ে থাকা বিরাট সৌভাগ্যের। আর পরিষ্কার তৃণমূলের কল্যাণে এই যে আমার 4 বছর ধরে কাজের অবস্থা খারাপ, আমার যোগ্য প্রযোজক, পরিচালক বন্ধুরা এত ভালোবাসে, কিন্তু হল না পাওয়ার জন্য শান্তিতে আমায় নিতে পারছে না, এমনটা সালমান খানের জীবনে হয়নি।